সুপ্রিয় দর্শক, আরশাদ ফয়েজ চ্যানেলের পাওয়ার অ্যান্ড পলিটিক্সের যে সাক্ষাৎকার, সেখানে আপনাদেরকে স্বাগতম। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য আজকেও আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে, এই সরকার মুক্তিযুদ্ধের তুলনায় 24-এ যে অভ্যুত্থান হলো, শেখ হাসিনার যে পতন, এই পতনটাকে মুক্তিযুদ্ধের চেয়ে একটু বেশি করে বড় করে দেখার চেষ্টা করা হচ্ছে। এবং কেউ কেউ বলছেন যে হচ্ছে মুক্তিযুদ্ধের মানে দেশ স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে এটা। তো এই সব অভিযোগ ও সরকারের এসব কর্মকাণ্ড আপনি আসলে কিভাবে দেখছেন, বা কোনোভাবে কি আমাদের মুক্তিযুদ্ধের তুলনায় 24-এর অভ্যুত্থান বা এরকম আরো 5-10 বার যদি একটা সরকারকে ফেলানো হয়, তাহলেও কি সেটা কি আমাদের মুক্তিযুদ্ধের চেয়ে বড় কিনা? শুনেন, এই জিনিসটা হলো কি জানেন, এটা মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে, ধরুন আপনি এসএসসিতে আপনি স্ট্যান্ড করেছেন, অথবা ধরুন 1000-এর মধ্যে আপনি 900 নাম্বার পেয়েছেন, আপনি ইন্টারমিডিয়েটেও পেয়েছেন এরকম নাম্বার, আপনি মাস্টার্সে এসে নিয়ে ভালো রেজাল্ট করলেন, আপনি উল্লাস করবেন, আপনি আজকে মাস্টার্সের আপনার রেজাল্ট হলো, আপনি আগামী 7 দিন উদযাপন করবেন কোনটা, এসএসসিটা নাকি মাস্টার্সেরটা? মাস্টার্সেরটা রিসেন্টলি সবশেষেরটা। এখনো সেটাই হচ্ছে, যেহেতু মাত্র হলো এটাই হচ্ছে। হাসিনা দেশে থাকবে কি থাকবে না, শেখ হাসিনা দেশ থেকে পালাবে কি পালাবে না, তার শাসনের অবসান ঘটবে কি ঘটবে না, এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ছিল। এই সন্দেহের পরিমাণ কিন্তু পাক বাহিনীকে হারানোর সন্দেহের চেয়ে বেশি নয়। পাক বাহিনীকে আমরা হারাতে পারবো কি পারবো না, ওইটার মধ্যে যে দ্বিধা ছিল, মানুষের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু পারবই, তার চেয়ে এইটা বেশি সন্দেহ তা না। ওইটা অনেক বড় একটা যুদ্ধ। ওই যুদ্ধে দেশের প্রত্যেকটা গ্রাম জড়িয়ে পড়েছিল। ওই যুদ্ধে দেশের প্রত্যেকটা কৃষকের সন্তান, কৃষক জড়িয়ে পড়ছিল। এই যুদ্ধ, এইবারের এই যুদ্ধ ছিল কেবলমাত্র নগর কেন্দ্রিক, নগর, এবং যেখানে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি কেন্দ্রিক। আপনি প্রত্যন্ত জেলাগুলিতে যান, এরা এই সঙ্গে ইনভলভ ছিল না। কাজে ওইটার সঙ্গে একটা তুলনা যারা করেন, ওরা হলো ওই যেরকম মাস্টার্সের রেজাল্ট ভালো হয়েছে, আসো উদযাপন করি, উদযাপন করতেছি। কিন্তু তুমি যে এসএসসিতে এর চেয়ে বড় উদযাপন করছে, বড় সাফল্য দেখাইছো, ওটা কিন্তু হারিয়ে গেছে। কাজেই এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাই স্বাভাবিক, এরকমই হয়। আজকে থেকে 3 বছর আগে ধরেন আপনার মানে প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল, আপনার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আপনার মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছিলেন। ওই ব্যথা আপনি ভুলে গেছেন যে আজকে আপনার মাইগ্রেনে ব্যথা হয়, আপনার মনে হবে এই ব্যথাটা বেশি তীব্র, এটার থেকে বাঁচলে আমি বেঁচে গেলাম। হিসাবটা এরকম, যেহেতু এটা সর্বশেষ। এখন আপনি ভাবেন তো, সেপ্টেম্বর মাসে যে উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে ছিল অগাস্ট বিপ্লব নিয়ে, সেপ্টেম্বরে যেটা ছিল, সেটা কি এখন আছে? নাই। এখন কেউ কেউ দেখবেন এটা চেষ্টা করবে যেটা আমাদেরকে ভুলতে দেবে না, বলবে আমি সেই বিজয়ের নায়ক, আমি সেই বিজয়ের নায়ক। যাদের নাকি এই বিজয়কে মনে রাখলে পরে তাদের বিভিন্ন রকম সুবিধা হয়, সামাজিক সুবিধা হয়, অর্থনৈতিক সুবিধা হয়, ক্ষমতার সুবিধা হয়, তারা এটা মনে রাখার চেষ্টা করবে এবং মানুষকে মনে রাখারও চেষ্টা করবে। যে কাজটা নাকি শেখ হাসিনা করতো মুক্তিযুদ্ধ নিয়ে, সবাইকে বলতো মুক্তিযুদ্ধের চেতনা, চেতনা বলে বলে কি এই চেতনাকে বাড়ানোর জন্য বলতো? নো, এই চেতনার কথা সে বলতো নিজের সুবিধার জন্য বলতো। সেই চেতনার ব্যবসা করতো। আপনি আর 2 দিন পরে দেখেন, আর 1 মাস 2 মাস পরে দেখেন, এই কিছু লোক কিন্তু এটা ব্যবসা শুরু করে দেবে। এটা হলো নেচার, এটা সারা দুনিয়ার এটা নেচার। কিন্তু যারা সচেতন মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের কাছে এগুলো ধীরে ধীরে বিরক্তির কারণ হয়ে যাবে। কাজেই মানুষকে জানতে হবে, আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে, সেটা হলো বাঙালি কিন্তু থামতে জানে না। বাঙালির ম্যাক্সিমাম গাড়িতেই ব্রেক নাই, গাড়ি স্পিড দিলেই চলে, এখানে চালাইতেছে, কিন্তু কখন যে থামতে হবে এটা বাঙালিরা অনেক সময় জানে না। তো এদেরও সেই থামাটা জানতে হবে, কখন আমাকে থামতে হবে, কোন কথার পরে যে আমাকে থামতে হবে, জানে না। তো এই জন্য এই সমস্যাগুলি হয়। বাট এই সমস্যাগুলি আমার ধারণা মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। তো ওই যতই তুলনা করুক ভাই, এগুলি কোনো বেল নেই। দীর্ঘ 6 বছর পর হচ্ছে রাজনৈতিক কর্মসূচিতে হচ্ছে যোগ দিচ্ছেন বেগম খালেদা জিয়া। এই আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের আমলে তাকে হচ্ছে চিকিৎসা দরকার, বিদেশ নেওয়া দরকার, এরকম কথা হচ্ছিল, এবং সরকার পতনের পরপরও তাকে বিদেশ নেওয়া হচ্ছিল, এরকম কথা বারবার উঠেছে। এসবের মধ্যে তিনি আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচিতে যে যোগদান দিচ্ছে, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি পজিটিভলি দেখছি। পজিটিভলি এই কারণে কি, ধরেন
খালেদা জিয়া তো আসলে আপনি যখন বলে কেউ খালেদা জিয়া এই শব্দটা শুনলে আপনার কাছে কী মনে হয়? বিছানায় শুয়ে থাকে একজন রুগী, নাকি জনসভায় বসে থাকে একজন নেত্রী? জনসভায় বসে থাকে একজন নেত্রী। অবশ্যই। তো এখন আমরা তো তাকে ওইভাবে দেখতে চাই, এবং সেটা আসলে পরে তার যারা তাদের দলে যারা অনুসারী তারা আনন্দিত হবেন, কোনো সন্দেহ নাই। এবং মানুষের মধ্যে এক ধরনের চিন্তা কাজ করবে যে না, মানুষকে আসলে এই ধরনের নেত্রীকে আসলে শেষ করে দেওয়া যায় না চাপ দিয়ে। এটা একটা পজিটিভ দিক। আবার দ্বিতীয় একটা দিক কথা বলি, তাহলে অনেকে বলে তাহলে একদিন যে বললো বিদেশ নেওয়ার কথা, সেটা কি ভুল ছিল? সেটা কি পলিটিক্স ছিল? ওনার কি স্বাস্থ্য খারাপ ছিল না? ওনার স্বাস্থ্য খারাপ ছিল, ওনার স্বাস্থ্য এখনও খারাপ আছে। যখন আপনি জনসভায় নিয়ে বসাবেন, তখন উনি আগের মতো হেঁটে আসতে পারবেন তা তো না, ওনাকে বেশ কষ্ট করে আসতে হবে, হয়তো হুইল চেয়ারে করে নিয়ে আসবেন। এটাও স্বাভাবিক, এটাও হতে পারে। কিন্তু আরেকটা কথা আমি বলি আপনাকে, অনেকেই আপনি দেখবেন যে বিভিন্ন সময় রোগে আক্রান্ত হয়, কিন্তু তার যদি মানসিক শান্তিটা থাকে, তাহলে তার রোগটা কিন্তু আগের চেয়ে একটু কমে যায়। এটা সারা দুনিয়াতে আছে। এখন উনি মনে করেন একদিন ছিলেন এক ধরনের হতাশায় ছিলেন, কিন্তু উনি আদৌ মুক্তি পাবেন কিনা, আদৌ বেরোতে পারবেন কিনা, এই হতাশাজনিত কারণে তার শারীরিক অবস্থা আরও খারাপ ছিল। এখন সেটা হয়তো আগের চেয়ে একটু ভালো হইতেও পারে, আমি অস্বীকার করি না, এতে অস্বাভাবিক কিছু নাই। কাজে এটা সম্ভব। আমি মনে করি যে এটা যদি হয়, উনি যদি ভালো কিছু বলেন, উনি যদি আবার দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে চলাফেরা করতেছেন, কাজ করতেছেন, তাহলে তো আমি খুশি হব। আমি কী কারণে খুশি হব না? উনি তো একজন প্রাজ্ঞ নেত্রী, আসতেই পারেন। কাজে এটা নিয়ে ওই অনেকে বলে যে এখন তো বিদেশে নেয় না, তাহলে কি এতদিন নাটক ছিল? না, এতদিন নাটক ছিল না। আগেরটাও নাটক না, এটাও নাটক না। এটা সম্পূর্ণ একটা মানবিক বৈশিষ্ট্য। এবার একটু নির্বাচন বিষয়ে, যে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে হচ্ছে 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে নির্বাচনের একটা আভাস তিনি দিয়েছেন। এই ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর চাপের মুখে এই ভোটার তালিকা হালনাগাদ এবং হচ্ছে এই নির্বাচন বিষয়ক কিছু জরুরি সংস্কার করে এই নির্বাচনটা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে কিনা, সেই ক্ষেত্রে সংস্কারগুলোর কি আলোর মুখ দেখবে কিনা? তারা যেসব মানে এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর যেসব সংস্কারের কথা বলছে, নির্বাচন কেন্দ্রিক সংস্কার বাদে কি অন্যগুলো কি আর হচ্ছে না নাকি? বলি আপনাকে, আমি নির্বাচন 2025 সালে হওয়া উচিত আমি মনে করি। এবং তারা যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, সেই সংস্কার কার্যক্রম যে কটা, সবগুলি তো সম্ভব না, এখন তো অনেক বেড়ে গেছে। প্রথম যে 6টা নিয়েছিল, সেই 6টাই নির্বাচনের জন্য জরুরি। 6টা নির্বাচনী মানে নির্বাচনের জন্য জরুরি ওই 6টা সংস্কার সম্পন্ন করার মাধ্যমেই 2025 সালের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এটাতে মানে দীর্ঘ সময় নিলেই ভালো হবে তা নয়। কেন সম্ভব সেটা বলি আপনাকে। জানুয়ারির মধ্যে সবগুলি সংস্কার কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যদি দিয়ে দেয়, তার আগেই দিবে অনেকে, যদি দিয়ে দেওয়ার পরে কী হবে, আপনি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসলেন পলিটিক্যাল পার্টিগুলো, তারা কতদিন সময় লাগবে? ধরেন 2 মাস। তো জানুয়ারি থেকে 2 মাস গেলে মার্চ মাস। তারপরে আপনি কী করবেন? হয়তো আপনারা এক্সপার্ট 2 জনের সঙ্গে বসবেন, ধরেন আরও 2 মাস। মার্চের পরে 2 মাস হলে মে মাস শেষ হয়ে গেলো। মে মাসের মধ্যে আপনার সংস্কার শেষ। তারপরে আপনি নির্বাচন কমিশনকে বললেন তুমি নির্বাচন তফসিল ঘোষণা করো, সে 3 মাস সময় নিয়ে তফসিল ঘোষণা করলো। তো জুন জুলাই অগাস্ট শেষ হয়ে গেলো, সেপ্টেম্বর অক্টোবরে দেখে নির্বাচন হইতে আধা কি? আমি তো দেখি না। এবার চাপ টাপের দরকার নেই তো। এই 2025 সালে নির্বাচন হইতে কোনো বাধা নাই, হালনাগাদ সহ সব সহ করা সম্ভব। কেন সম্ভব? আমি তো হিসাব দিলাম আপনাকে ভাই, আমি তো আপনাকে হিসাব করে দিলাম, এই সময়ের মধ্যে করা সম্ভব। মনে রাখবেন, আমি মনে করি যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে কেউ আছে আরও 2-3 বছর ক্ষমতায় থাকতে চায়, তাদের আকাঙ্ক্ষা। এখন তাদের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে আমার আপনার কাজ না, পলিটিক্যাল পার্টিগুলোরও কাজ না। এই সরকারের মধ্যে বুদ্ধিমান যারা আছে, তারা অবশ্যই চাইবেন 2025-এর মধ্যে নির্বাচন দিতে। কারণটা বলি আপনাকে, বাংলাদেশের মানুষ খুব দ্রুত ধৈর্য হারায় ফেলায় এই সরকারের উপর। তারা কিন্তু সরকারকে প্রতিদিনই কিন্তু বিচার বিশ্লেষণ করে যে আপনারা কি করছেন, আপনাদের কাছে আমি কি চেয়েছিলাম, কতটুকু পারলেন, এই বিচারটা কিন্তু তারা ডেইলি করে। এবং এই বিচারে প্রতিদিনই এই অন্তর্বর্তীকালীন সরকারের মার্কস কমতেছে, সে প্রতিদিনই আগের দিনের চেয়ে কম জনপ্রিয় হচ্ছে। এটা বাড়তে বাড়তে এই বছরের শেষ জায়গায় যে কি থাকবে অবশিষ্ট, এটা আমি বলতে পারবো না, তবে সেটা কোনো ভালো কিছু না। এই রিস্কে এই সরকারের অনেক উপদেষ্টাই যেতে চাইবে না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। কারণ এই রিস্কে গেলে কি হবে,
আলটিমেটলি তিনি একজন অজনপ্রিয় ব্যক্তি হিসেবে চলে যাবেন। এই ঝুঁকিতে তারা যাবেন না। এবং অনেক লোক আছে সারা জীবন অনেক সুনাম কামাইছে, তারা এই রিস্কের মধ্যে যাবে না। যারা বলছে, কে বলছে? ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন, ডক্টর আসিফ নজরুল বলছেন, এখন সর্বশেষ ডক্টর ইউনূস বলতেছেন। কি কারণে বলতেছেন? ওনারা বারবার বলতেছেন যে যারা দীর্ঘ সময় ধরে থাকতে চায় উপদেষ্টাদের মধ্যে, তাদেরকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা কিন্তু নির্বাচন এই বছরের মধ্যে দিয়ে দিব, তোমরা মোটামুটি প্রস্তুত হও মেন্টালি। এখন হয়তো কেউ প্রস্তুত হতে যে ভাববে এত আরামের একটা চাকরি পাচ্ছিলাম, আরামের একটা কাজ পাচ্ছিলাম, অনেকে তো এটা দেখি শুনি যে নাকি মানে মোটামুটি মাল কামানো শুরু করে দিছে। যদি সেটা হয় তাহলে তো হতাশ হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচন এই বছরের মধ্যে হবে, আপনি নিশ্চিত, আপনি লিখে রাখতে পারেন, এটা আমার চ্যালেঞ্জ। এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। আমাদের যে সংবিধান সংস্কার কমিশন করা হলো, এখানে যে প্রধান তিনি তো বাইরের থেকে মানে বাইরে থাকছেন। সেই কমিশনে মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম। একটা কমিশনে যখন একজন সরকারে থাকা মানে উপদেষ্টা যখন হচ্ছে সদস্য হিসেবে থাকেন, সেই কমিশন কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? এবং কমিশন কি সরকারের চাপিয়ে দেওয়া প্রস্তাব বা সুপারিশ মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের চাপের মুখে থাকবে কিনা? আপনি আসলে খুব ভ্যালিড একটা কোশ্চেন রেজ করেছেন আমি মনে করি, কারণ এটা আসলেই একটু জটিল হয়ে যাবে। এখন আমার তো মনে হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট হবে, এটা আসলে এই মাহফুজ আলমের রিপোর্ট হবে, এটা আমার কাছে এই আশঙ্কা এখন আমি করছি। বা তার সরকার যেভাবে চাইবে তারই হবে, কারণ সেও মানে এখানে প্রভাব বিস্তার করবে এবং সে প্রভাব সবাই বিস্তার করবার চেষ্টা করবে। কিন্তু যখন একজন উপদেষ্টা থাকবে, মানে সে তো মানে অন্য সকলের চেয়ে উচ্চপদস্থ, কাজে সে তো তার মতো করে একটা প্রভাব বিস্তার করার চেষ্টাই করবে। এবং আমি এখনই মনে করতে চাই, এবং আমার ধারণা এই সংবিধান সংস্কার কমিশনটা হচ্ছে সবচেয়ে দুর্বল কমিশন, যে কটা কমিশন হয়েছে সবচেয়ে দুর্বল, সবচেয়ে বিতর্কিত, অথচ এটা ছিল সবচেয়ে জরুরি কমিশন। এবং এই কমিশনে মানে কিছু আনারি মতামত আসবে, কারণ মাহফুজ আলমকে আমি বেসিক্যালি একজন আনারি ব্যক্তি মনে করি, সম্পূর্ণ আনারি। কারণ তার মানে তার যে সমস্ত কথাবার্তা আমি শুনেছি বিভিন্ন সময়ে, আমার কাছে খুব বুদ্ধিদীপ্ত এবং খুবই গভীর টাইপের কথাবার্তা মনে হয় নাই। একটা কথা আছে, প্রবাদ আছে বুঝছেন, যে এক বইয়ের পাঠক থেকে সাবধান থাকতে হয়। মাহফুজ আলমদের উনি তো ক্লাসের স্টুডেন্ট ছিলেন, তো পাঠ্য বই তো পড়ছেন, তার বাইরে খুব বেশি পড়ার ওনার সুযোগ হয়েছে বলে আমি মনে করি না। এই বয়সে অত পড়া যায় না, একজন মানুষ হিউম্যানলি চাইলেও এত বই পড়তে পারবে না সময়ের কারণে। কাজে ওনার পড়াশোনা খুবই একমুখী বলে আমার ধারণা। ওনার বিভিন্ন রকম কথাবার্তা যতটুকু আমি শুনি, আমি ওনাকে খুব বেশি একটা প্রাজ্ঞ জ্ঞানী লোক মনে করি না, আমি মনে করি না ভাই। আমার মনে না করা আমার ইচ্ছা, আমার উপলব্ধি। আমি ওনার বিভিন্ন বক্তব্য শুনেছি ইউটিউবে, আমি ওনার কথা খুব কিছু বুঝি না, উনি আসলে কী বলতে চায়। তো ওনার বিভিন্ন স্ট্যাটাস আমি দেখেছি, ওনার বিভিন্ন কর্মকাণ্ড আমি দেখেছি, আমার কাছে কোনোটাই খুব গভীর মনে হয় না। অস্পষ্ট বাক্য শেষ করে না, মানুষ মনে করে না জানি কি বলে ফেলাইল, এইভাবে হয় না। এবং উনি যদি প্রভাব বিস্তার করেন, তাহলে এটা একটা যে কি হবে আমি জানি না, আমি মোটামুটি আতঙ্কিত। এবং উনি প্রভাব বিস্তার করবেনই, কারণ ওনার পথটাই তো এরকম। উনি তো একটা এখন একজন মানে মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি। উনি যে কমিশনের একজন সদস্য হয়েছেন, কমিশনের চেয়ারম্যান হয়েছেন, ওখানে ওনার কথা অনেক গুরুত্ব বহন করবে। কাজে আলটিমেটলি ফল কি হবে আমি জানি না, তবে আমি মোটামুটি এই একটা কমিশনের মানে রিপোর্ট নিয়ে মোটামুটি আমি খুব বেশি একটা আশাবাদী না। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে, দেখা যাক। না দেখে আগে মন্তব্য করা যায় না যদিও, তারপরে আমি যতটুকু বুঝলাম অতটুকু বললাম। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আগামী কোনো প্রোগ্রামে আবারও আমরা ভাইকে নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন ভাই। ধন্যবাদ আপনাকে।